উষা জিয়ানের বাসায় যাওয়ার জন্য বায়না ধরে, তবে জিয়ান থেকে বাসায় নিতে রাজি হয় না। জিয়ান বলে, আমি আমার বাসায় একা থাকতে পছন্দ করি, আমি আমার বাসায় কাউকে নিতে চাই না। তখন উষা কান্না করতে শুরু করে আর জোর জবরদস্তি করে সে বাসার ভিতরে চলে যায়। সে তার বাসা দেখে অনেক খুশি হয়ে যায়, বলে তোমার বাসা অনেক সুন্দর আর আমি তোমার বাসায় থাকতে চাই। তখন জিয়ান বলে যে আচ্ছা, আমার বাসায় থাকবে ভালো কথা, তবে আমার কথা অনুযায়ী সব কিছু করতে হবে, আমি যা বলবো তাই করবে, আমার বাসায় আমার অনুমতি ছাড়া কিছুই হবে না। তখন জিয়ান বলে, তোমার অনুমতি নিয়ে কি সব কিছুই করতে হবে? তখন জিয়ান বলে, হ্যাঁ, আমার অনুমতি নিয়েই সব কিছু করতে হবে, তুমি যদি চাও আমি তোমার কাপড়গুলোও সুন্দর করে ডিজাইন করে দিতে পারবো। একথা শুনে ওষার মাথা গরম হয়ে যায়। সে বলতে শুরু করে, এসবের কোনো প্রয়োজন নেই, তোমার বাসায় থাকছি তার মানে এই না যে তুমি সব কিছু রাজত্ব করতে পারবে, তুমি তো কিছুদিন আগে আমার বাসায় ছিলে। তখন জিয়ান বলে, তোমার বাসায় ছিলাম বলে খোঁটা দিচ্ছ? ওটা আমার বোনের বাসাও ছিল। তখন উষা বলে, না আমি খোঁটা দিচ্ছি না, তারপরে আমি তোমার বাসায় থাকতে চাই। ওই সময় জিয়ানের বাসায় নিয়ানছি চলে আসে। নিয়ানছি উষাকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন উষা জবাব বলে যে আমি এখানে একটি কাজে এসেছি, কিছুদিন আমি জিয়ানের বাসায় থাকবো। তখন জিয়ান তার বোনকে বুঝিয়ে বলে যে ও কিছুদিন আমার বাসায় থাকবে, ও লুইয়াসকে খোঁজার জন্য এসেছে। নিয়ানসি বলে, আমি জিয়ানের সাথে কথা বলতে চাই, তুমি একটু বাহিরে যাও। তখন সে বলে, আচ্ছা আমি বাহিরে যাচ্ছি, আমার বাহিরে কিছু কাজ আছে। তখন জিয়ান তার বোনকে বলে, আমি খুব ভালো করে জানি আপু তুই কি বলবি। আপু তুই তো এটাই বলবি যে আমি আমার অ্যাড্রেস কেন সবার সামনে নিয়ে এলাম, এটা আমি বুঝেই নিয়ে এসেছি ভালোর জন্য, তুই কিছুদিন পরই এটা বুঝতে পারবে। নিয়ানসি তখন জিজ্ঞাসা করে, তুই দরজার লক কেন বদলে দিলি? তখন জিয়ান বলে যে আপু এখন আমি বড় হয়েছি, আমার তো প্রাইভেট বলতে কিছু আছে তাই না। তখন নিয়ানসি আর কিছুই বলতে পারে না, সে বলে আচ্ছা সময় হলে দেখা যাবে যে কি হয়, তারপরেও তুই সতর্ক থাকবি। তখন সে বলে যে আচ্ছা আপু আমি সতর্ক থাকবো, তুই এখন চলে যা। অন্যদিকে আমরা ওষাকে দেখতে পাই যে কিনা বাহিরে বের হয়ে হাঁটছিল। তখন তার নজর যায় ডাস্টবিনের দিকে, সে ডাস্টবিন থেকে কিছু খুঁজতে শুরু করে। তখনই এখানে জিয়ান চলে আসে। পাগল মেয়ে, ডাস্টবিনে তুমি কি করছো? তখন সে বলে যে আমি ডাস্টবিনে কি করছি, তুমি জানো না আমি ডাস্টবিনে লুইসকে খুঁজছি। এটা শোনার পর জিয়ান হাসতে থাকে, বলে ডাস্টবিনে লুইসকে খুঁজছো? লুইস কি তোমার জন্য ডাস্টবিনে পড়ে আছে? তখন সে বলে, আরে না, ডাস্টবিনে লুইস কেন পড়ে থাকবে, আসলে লুইস তো লন্ডন থেকে এসেছে, হয়তো তার কোনো ইউজ করার জিনিসপত্র ইংলিশে নাম থাকতে পারে, আর ডাস্টবিনে যদি আমি কোনো খোঁড়া পেয়ে যাই তাহলে ওই অনুযায়ী আমি তাকে খুঁজেও বের করতে পারবো। এটা শুনে জিয়ানের মাথায় হাত, সে মনে মনে ভাবে এই মেয়ে পাগল। তারপর জিয়ান উষাকে কোলে করে তার রুমের দিকে নিয়ে যায়। উষা চিৎকার করতে থাকে আর বলতে থাকে, প্লিজ আমাকে ছাড়ো, এভাবে নিয়ে যাবে না। তখন আমরা দেখতে পাই যে কেউ তাদেরকে পিকচার উঠাচ্ছিল, তাও লুকিয়ে। জিয়ান উষাকে রুমে নিয়ে গিয়ে তার হাতটা সুন্দর করে ধুয়ে দেয় আর বলে কোনোদিনও এভাবে খোঁড়ায় হাত দিবে না, এটা আমার একদমই পছন্দ না, ময়লা দেখলে আমার ভীষণ খারাপ লাগে। তখন তাদের মধ্যে একটি রোমান্টিক সিন তৈরি হয়ে যায়। তারপর উষা নিজেকে কন্ট্রোল করে বলে, প্লিজ এভাবে আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো, এখানে আমি লুইসকে খুঁজতে এসেছি, তোমার সাথে সময় কাটাতে নয়। তখন জিয়ান উষার সাথে কথা না বলে তার হাত পরিষ্কার করতে থাকে আর বলে যে তোমার হাতগুলো একদমই উস্কো খুস্কো, তুমি তোমার হাতের যত্ন নাও না। তখন উষা বলে, আমি তোমার গার্লফ্রেন্ডদের মতো নয় যে নিজের হাতের যত্ন নিব আর হাতগুলো নরম থাকবে, সারাক্ষণ অনেক কাজ করতে হয় তাই আমার হাতগুলো এমন থাকে। তখন জিয়ান বলে, তোমার কি মনে হয় আমার অনেকগুলো গার্লফ্রেন্ড? তখন উষা বলে, আমার মনে হওয়াতে আর না হওয়াতে তো তোমার কিছু আসে যায় না। তখন জিয়ান বলে, দেখো আমি সবাইকে গুরুত্ব দেই না, আমি তাদেরকেই গুরুত্ব দেই যাদেরকে আমি পছন্দ করি, ভালোবাসি বা আমার কাছের মানুষ মনে করি। এখানে উষা কিছুই বুঝতে পারে না, কারণ তার মাথায় কিছুই ছিল না। সে লজ্জায় পড়ে যায় এই বিষয়গুলো চিন্তা করে। কিছুক্ষণ পর আমরা জিয়ানকে দেখতে পাই, সে তার বাসার সামনে থেকে কিছু পিকচার উঠায়, তারপর ওইগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। জিয়ান খুব ভালো করেই জানতো উষা তার কাছে আসবে। জিয়ান যেমনটা ভেবেছিল তেমনটাই হয়। উষা দৌড়তে দৌড়তে জিয়ানের কাছে চলে আসে আর তাকে বলে, দেখো এই পিকচারটা লুইস পোস্ট করেছে আর সে হয়তো আমাদের বাসার পাশেই থাকে। জিয়ান মনে মনে ভাবছিল যে তাকে বলে দিবে সেই হচ্ছে লুইস, কিন্তু তখনই ব্যাককল মেয়েটি বলে ওঠে যে আমি এক্ষুনি যাচ্ছি লুইসকে খুঁজতে। সে চলে যায় লুইসকে খুঁজতে। তবে জিয়ানের অনেক রাগ হচ্ছিল উষার উপর, কারণ মাথামোটা মেয়েটি কোনো কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পরই উষা আবার বাসায় ফিরে আসে। তারপর সে জিয়ানকে বলতে থাকে যে আচ্ছা জানো, আমি না লুইসকে খুঁজে পাইনি, তোমার পাশেই একজন বৃদ্ধ লোক থাকে। উষা মন খারাপ করে রুমে চলে আসে। তখনই তার ম্যানেজার তাকে কল করে। তখন তার ম্যানেজার তাকে বলে যে আচ্ছা তুমি কোথায় আছো?
তখন উষা বলে যে আমি আমার এক আঙ্কেলের সাথে আছি। তখন তার ম্যানেজার বলে আমি অনেকগুলো ডিজাইন করেছি, ওই ডিজাইনগুলো তোমাকে দেওয়ার ছিল। উষা বলে আপাতত কোনো ডিজাইনের প্রয়োজন নেই, তারপরেও আমি তোমাকে কিছু ফাইলের নাম বলে দিচ্ছি, ওইগুলো আমার জন্য নিয়ে আসবে প্লিজ, আমার অনেক প্রয়োজন। তখনই মিস্টার লি জিয়ানের বাসায় নক করে। মিস্টার লি জিয়ানকে দেখে একদমই অবাক হয়ে যায়। তখন তাদেরকে দেখে মনে হচ্ছিল যে একে অপরকে তারা খুব ভালো করেই চিনে। তখনই এখানে উষা চলে আসে। উষা আসার পর মিস্টার লি এর সাথে জিয়ানের পরিচয় করিয়ে দেয়। তখন মিস্টার লি বলে, যখন তুমি বলেছিলে তুমি তোমার আঙ্কেলের সাথে আছো, তখন আমি মনে করেছিলাম হয়তো বৃদ্ধ কোনো লোকের সাথে আছো। এখন তো দেখা যাচ্ছে আঙ্কেল অনেক ইয়াং। ও আচ্ছা, তোমার আঙ্কেল এত ইয়াং, তুমি তো আমাকে কিছু বলোনি। তখন জিয়ানের অনেক রাগ হয়। সে বলে ওঠে যে তুমি যে তার বন্ধু বা এত কাছের একজন লোক, ও তো আমাকে কোনো কিছুই বলেনি। তার মানে হয়তো তুমি তার এতটাও কাছের না, যার কারণে হয়তো উষা আমাকে কিছুই বলেনি। উষা তখন মিস্টার লিকে বলে, চলো আমরা বাইরে যাই, আমরা আমাদের বিজনেস বিষয়ে ডিল করে চলে আসবো বাসায়। তখন মিস্টার লি আর জিয়ান হাত মিলায়। তাদের হাত মেলানো দেখে মনেই হচ্ছিল তারা একে অপরকে পছন্দ করছে না, জোর জবরদস্তি তারা হ্যান্ডশেক করছে। উষা যখন মিস্টার লিকে কোনো খাবার না খাইয়ে বাসায় ফেরার কথা বলে, তখন জিয়ান বলে আমার বাসা থেকে কেউ খালি মুখে যেতে পারবে না, তোমরা দুইজন যাও, গিয়ে গল্প করো আর তোমাদের কাজগুলো সম্পূর্ণ করো, তার মধ্যে আমি তোমাদের জন্য খাবার রান্না করে নিয়ে আসছি। তখন উষা বলে যে তুমি খাবার রান্না করতে পারবে তো? তখন সে খাবার রান্না করতে যায়। সে খাবার রান্না তো নয়, যেন উষাকে বারবার ডাকার বাহানা করছিল। যে কোনো কিছুতেই সে উষাকে ডাক দিয়ে তার কাছে নিয়ে আসছিল। এইসব একদমই লিয়ের পছন্দ হয় না, সে সব কিছুই বুঝতে পারে। তখন সে বলে আচ্ছা আমি হেল্প করছি। তারপর জিয়ান খাবার সার্ভ করে। সে লিয়ের প্লেটে একদমই কম খাবার দেয়। এতে লিয়ের অনেক খারাপ লাগে, তবে সে কিছু বলতে পারে না। যখনই সে খাবারের বদনাম করতে যাবে, উষা এর আগেই বলে ওঠে যে খাবারগুলো অনেক মজা হয়েছে, খাবারটা আমার অনেক ভালো লেগেছে। তারপর সে দেখতে পায় লিয়ের প্লেটে খাবার কম আছে, তাই সে তাকে খাবারগুলো দিয়ে দেয়। কিছুক্ষণ পর আমরা লি এবং উষাকে দেখতে পাই। লি উষাকে বলে, দেখো উষা, উনি তো তোমার আপন আঙ্কেল নয়, তাই না? তাহলে তুমি ওনার সাথে যে থাকছো, ওনার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিছুই নেই, এইভাবে থাকাটা কি ঠিক হচ্ছে? উষা বলে, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি ওনার সাথে আছি, উনি অনেক ভালো মানুষ, আর ওনার সাথে আমি সেফ ফিল করি, তাই ওনার সাথে আছি, তোমাকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। তখনই লিয়ের ফোনে একটি ফোন আসে। লি আসলে জিয়ানের সম্পর্কে তথ্য নেওয়ার জন্যই কাউকে ফোন করছিল। অন্যদিকে উষাকে দেখানো হয় সে তার রুমে চলে আসে। তখন জিয়ান তাকে একটি ড্রিঙ্ক খেতে দেয়, বলে লেবু পানি খেয়ে নাও। তখন উষা বলে, তুমি আমাকে লেবু চিপে পানি দিয়েছো, এটা তো আমি বুঝতে পারিনি, আমি মনে করেছিলাম হয়তো তুমি আমার জন্য ভালো করে শরবত বানিয়ে নিয়ে এসেছো। উষা বলে, কী সব ব্যবহার করছো আমার সাথে, এসব আমার একদমই ভালো লাগছে না। তখন জিয়ান উষাকে টানতে টানতে তার কাছে নিয়ে আসে। তারপর সে তাকে হুট করে কিস করতে শুরু করে। সব কিছু এত তাড়াতাড়ি হয়েছে যে উষা কিছুই করতে পারেনি। উষা তাকে দূরে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। সেকেন্ড টাইম যখন জিয়ান কিস করতে যাবে, তখন উষা তাকে আটকে বলে যে তোমার এইসব ঠিক হচ্ছে না, প্লিজ আমার সাথে এইসব করবে না। জিয়ান তখন বলে, তুমি যে আমার কিস পেয়েছো, এতে তোমার নিজেকে ভাগ্যবান মনে করা উচিত। একথা বলে জিয়ান এখান থেকে চলে যেতে চায়। অন্যদিকে আমরা হুরুইকে দেখতে পাই, যে কিনা বসে বসে মনে মনে ভাবছিল যে আমি কেন ওর কাছে ট্যাংজির ফিল পাই। তখনই আবার এখানে জিয়ান চলে আসে আর তাকে কিস করার চেষ্টা করে, আর বলে তুমি যদি আমার বাসায় থাকতে চাও তাহলে আমার বাসায় আর কাউকে আনতে পারবে না। উষা তখন বলে, বাসা ভাড়া থেকে অর্ধেক টাকা আমি দিয়ে দিব, তাহলে তো আমার বাসায় যে কেউ আসতে পারবে, তাই না? তখন জিয়ান বলে, আমি তোমাকে একটি প্রয়োজনে থাকতে দিয়েছি, তাই আমার বাসায় কাউকে আনতে পারবে না। তখন উষার হুট করে নজর যায় ওই শপিসটির দিকে। জিয়ান মনে করে উষা হয়তো সব কিছু বুঝতে পেরেছে, তবে সে কোনো কিছুই বুঝেনি। মনে মনে বলতে শুরু করে, তার মানে তুমিও ওর অনেক বড় ফ্রেন্ড, তাই না? তাহলে ওকে যদি আমি পেয়ে যাই তাহলে তোমার সাথেও মিটিং ফিক্সড করে দেব। আসলে সে লুইসের কথাই বলছিল। তখন জিয়ানের অনেক খারাপ লাগে। সে অনেকগুলো ক্লু দেওয়ার চেষ্টা করছিল এই বোকা মেয়েটিকে, তবে সে কোনোভাবেই বিশ্বাসও করতে চায় না বা বুঝতেও চায় না যে সে লুইসের সাথেই আছে। সিন শিফট হয়ে তার অফিসে দেখানো হয়। মিস্টার লি উষাকে জিজ্ঞাসা করে, তোমার কি মিস্টার লুইসের সাথে দেখা হয়েছে? তখন উষা বলে যে না, ওনাকে তো আজ পর্যন্ত আমি খুঁজে পাইনি। তখন লি বলে যে আচ্ছা, আমার একটি প্ল্যান আছে, আমাদের একটি পার্টি আছে, ওই পার্টিতে কি আমরা মিস লুইসকেও ইনভাইট করতে পারি? তখন উষা বলে, উনি তো এভাবে ইনভাইট করলে আসবেন না, তবে আমরা যদি মাস্ক পরে পার্টি রাখি তাহলে উনি আসতে পারেন।
তখন লিয়ার এই প্ল্যানটি অনেক পছন্দ হয়। তারা এই সবই সিলেক্ট করে রাখে যে পার্টিতে লুইসকে তারা ইনভাইট করবে আর লুইস হয়তো পার্টিতে চলেও আসবে। কিছুক্ষণ পর আমরা ওশাকে দেখতে পাই। সে পার্টির জন্য অনেক সুন্দর একটি ড্রেস পরে জিয়ানের সামনে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে ড্রেসটি পরে আমাকে কেমন লাগছে। তখন জিয়ান বলে ভালো লাগছে না। তারপর সে আবারও আরেকটি ড্রেস পরে আসে। ওই ড্রেস পরা দেখে সে বলে তোমাকে এই ড্রেসেও একদম ভালো লাগছে না। তোমাদের মেয়েদের রুচি এত বাজে কেন? না হয় তোমার পা দেখা যায়, না হয় তোমার গলা দেখা যায়, এইসব ড্রেস পরে আসার কি মানে হয়? তারপর উষা অন্য একটি ড্রেস পরে আসে। এই ড্রেসে উষাকে দেখে ফিদা হয়ে যায় জিয়ান। জিয়ান বাধ্য হয়ে বলেই দেয় যে এই ড্রেসটি ভালো আছে। তারপর উষা বলে আমার পিছনের চেন খোলা, চেনটি লাগিয়ে দিতে হবে। জিয়ান যখন উষার চেনটি লাগিয়ে দিচ্ছিল তখন উষার ফিল হচ্ছিল তেংজিকে। সে মনে মনে ভাবতে শুরু করে আমি সবসময় তেংজিকে কেন ফিল করি। এখানে আমি আপনাদেরকে একটি কথা বলি, আগে যে এই ড্রেসগুলো পরেছিল ওইগুলো তো সেমই ছিল, আর এটা কি আলাদা কিছু বা আলাদা কোনো কিছু পরে এসেছে উষা? আসলে এটা আমি বুঝতে পারি না যে কি কাহিনী আর কি হয়। আচ্ছা ছাড়েন, বড় লোকদের বড় বড় বিষয়, এগুলো আমরা বুঝতে পারবো না। কিছুক্ষণ পর জিয়ান এবং উষাকে দেখানো হয়। তাদের মধ্যে অনেক রোমান্টিক একটি সিন তৈরি হয়। তাদেরকে দেখে মনে হচ্ছিল দুইজনই রোম্যান্সের সাগরে ভাসছে। জিয়ান উষাকে কুলে করে নিয়ে একটি জায়গায় রাখে। তারপর সে উষাকে কিস করতে শুরু করে। তাদেরকে দেখে মনে হচ্ছিল তাদের মধ্যে রোম্যান্সের সব লেভেল ছাড়িয়ে যাবে। কিছুক্ষণ পরই উষা তার খাট থেকে পড়ে যায় আর আমরা বুঝতে পারি উষা সবগুলো স্বপ্নে দেখছিল, কোনো কিছুই আসলে বাস্তব না। উষা লজ্জায় লাল হয়ে যায়। পরের সিনে লি এবং উষাকে দেখানো হয়। উষা পার্টির জন্য তৈরি হচ্ছিল। তখন লি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছিল সে তাকে ভালোবাসে। উষা যেহেতু বোকা তাই সে এটা বুঝতেও পারে না। আমাদের পার্টির সিন দেখানো হয়। ম্যানেজার উষাকে কল করে বলে লুইস চলে এসেছেন, আপনারা খুব তাড়াতাড়ি চলে আসেন। উনি কালা স্যুট পরে আছেন আর সাথে কালা মাস্কও। এটা শোনার পর তাদের নজর শুধুমাত্র লুইসকে খোঁজার জন্যই থাকে। কিছুক্ষণ পর লি বুঝতে পারে লুইস আর অন্য কেউ না, জিয়ানি আসলে লুইস ছিল, কিন্তু সে সবার সামনে অ্যাক্টিং করছিল। এটা জানার পর সে জিয়ানের মতো ড্রেস পরে কিছু লোককে আসতে বলে। লি মনে মনে বলে আমি কখনোই তোমার সত্যটা উষার সামনে আসতে দিব না। যে কোনো বিনিময়ে আমি উষার থেকে তোমাকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করব। এদিকে আমরা উষাকে দেখতে পাই সে বারবার শুধু লুইসকেই খুঁজছিল। তবে উষা লুইসকে খুঁজতে ব্যর্থ হয়। মনে মনে ভাবে এখন কি করা যায়, এখন কিভাবে আমি লুইসকে খুঁজে বার করব। তখনই তার মাথায় আসে লুইসের পছন্দের গান। সে প্ল্যান করে সে লুইসের পছন্দের গানে ডান্স করবে। তখন লুইস বাধ্য হয়ে তার কাছে চলে আসবে। উষা তার প্ল্যান অনুযায়ী ডান্স করে। কিছুক্ষণ পর জিয়ান তার সামনে চলে আসে। তবে জিয়ানের মাস্ক পরে থাকার কারণে সে জিয়ানকে চিনতে পারে না। জিয়ানের সাথে সে তাল মিলিয়ে ডান্স করে। তখনই তার মনে পড়ে যায় তেংজির কথা। তবে সে কিছুই কাউকে বলতে পারে না। সে অনেক কষ্ট পায় তেংজির জন্য। উষা ডান্স করতে জানতো না, তেংজি তাকে ডান্স শিখিয়েছিল। সে এই সব কিছু জিয়ানকে বলতে শুরু করে। বলে আমার লাইফে একজন এমন পার্সন ছিল যাকে আমি অনেক ভালোবাসতাম, তার সাথে আমার বিয়েও ঠিক হয়েছিল। তবে আমাদের বিয়ের আগের দিনই সে মারা যায়। তারপর থেকে আমি কাউকে ভালোবাসার সাহস করিনি। আর আমি ইচ্ছে করেই কাউকে ভালোবাসছি না, কারণ আমি চাই না ওর জায়গাটা কাউকে দিতে, আর আমার মনেও হয় না আমি এটা কখনো দিতে পারবো। জিয়ান উষাকে বোঝানোর চেষ্টা করে, তবে উষা জিয়ানের ফেস না দেখার কারণে সে বুঝতে পারছিল না আসলে অরিজিনাল লুইসকে। পার্টি শেষে নিয়াংশিকে দেখানো হয়। নিয়াংশি তার ভাই লুইসকে বলতে শুরু করে তুই এসব কেন করলি। তখন জিয়ান বলে আমি কেন করেছি সব কিছু আমি ভালো জানি আপু, তুই এই বিষয়ে কথা না বললেই ভালো হবে। তখন সে বলে দেখে নিব কিভাবে তুই তোর ভালোটা করিস, আর আমি যেই প্ল্যান অনুযায়ী তোকে চলতে বলেছিলাম তুই তো সেই প্ল্যান অনুযায়ী চলছিসই না। তখন জিয়ান এখান থেকে উঠে চলে যায়। জিয়ান উঠে যাওয়ার পরই নিয়াংশির কাছে একটি কল আসে। অপাশ থেকে বলা হয় যে তুমি কেন ওকে মারতে পারোনি। তখন সে বলে যে আমি মারতে পারিনি, মারতে ব্যর্থ হয়েছি, তবে কিছুদিনের মধ্যেই আমি আপনাকে আপডেট জানাবো। লোকটিকে নিয়াংশি আসলে কার সাথে কথা বলছিল এটা আমাদের দেখানো হয় না, এটাকে সিক্রেট রাখা হয়, পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো। পরদিন সকালে উষাকে দেখানো হয়। উষা ল্যাপটপে কারো পিকচার দেখছিল। তখন জিয়ান এসে বলে তুমি কার পিকচার দেখছো। তখন সে পিকচারটি দেখার পর বলে এই পিকচার দেখছো তুমি, এই ছেলে থেকে তো অনেক সুন্দর সুন্দর ছেলে আছে, ওকে দেখে তো মনেই হচ্ছে ওর পিকচার এডিট করা। আসলে সে তার প্রশংসা করছিল। এসব শুনে উষা হাসতে শুরু করে, বলে নিজের ডুল নিজে পিটানো বন্ধ করো। তখন জিয়ান বলে নিজের ডুল নিজে পিটাচ্ছি না, ভালো কথা বলছি শুনে রাখো, আমার চেয়ে সুন্দর ছেলে তুমি আর কোথাও খুঁজে পাবে না। তখন উষা তার কথাগুলো শুনে হাসতে শুরু করে।
উষা তখন জিয়ানকে বলে এই ছেলেটি হচ্ছে লুইস। তখন জিয়ান বলে তুমি কি পাগল? এই ছেলেটি লুইস তোমাকে কে বলেছে? লুইস ও না, আমি লুইসকে দেখেছি। তখন জিয়ান বলে তুমি লুইসকে দেখেছো, তাহলে আমাকে দেখাও। তখন সে বলে আমি দেখাতে পারবো না। তারপর সে তার ল্যাপটপ নিয়ে দৌড়াতে শুরু করে। সিন শিফট হয়ে রাতে দেখানো হয়। জিয়ান তার ল্যাপটপের সব কিছু খুলে রেখে দেয় যাতে করে উষা তার সত্যটা জানতে পারে। তবে কিছুক্ষণের মধ্যেই উষার রুম থেকে কিছু অদ্ভুত আওয়াজের শব্দ শোনা যায়। তাই জিয়ান দৌড়ে চলে যায় উষার রুমে। উষাকে দেখে মনে হচ্ছিল সে অসুস্থ। সে উল্টাপুল্টা আচরণ করতে শুরু করে। এইসব দেখে জিয়ান খুব ভালোভাবে বুঝতে পারে যে উষা অসুস্থ। তাই সে উষাকে তুলে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। উষাকে সে বলে আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে। কিছুক্ষণ পর হসপিটালের সিন দেখানো হয়। উষা বারবার বলতে শুরু করে যে হিউম্যানাইটিসের কিছু ওষুধ আমাকে দিয়ে দিলে আমি সুস্থ হয়ে যেতাম। নার্স বলে ম্যাম আপনার বাসার লোককে ডাকুন, আপনার অপারেশনের প্রয়োজন। আপনার এই ইস্যুটা অনেক বড় হয়েছে, তাই এক্ষুনি আপনাকে সার্জারি করতে হবে। সার্জারি না করলে পরে আপনার যে কোনো বিপদ হতে পারে। জিয়ান তখন সাথে সাথে রুমে আসে আর বলে আমি সব কিছুতে সাইন করে দিয়েছি, অপারেশন এক্ষুনি হবে। উষার অপারেশন হয়ে যায়। কিছুদিন পর আমাদের উষাকে দেখানো হয়। উষা তার সৎ মায়ের সাথে কথা বলছিল আন্টি আপনি চিন্তা করবেন না, আমি সুস্থ আছি। তখন সে বলে যে তোমার কোনো চিন্তার কারণ নেই, আমি সব কিছু ম্যানেজ করে নিব। তখনই এখানে জিয়ান চলে আসে। জিয়ানকে দেখে উষা মুখ লুকাতে শুরু করে। জিয়ান বলে কি হয়েছে তোমার? আমাকে দেখে মুখ লুকানোর কি আছে? আমি কি বাঘ না ভালুক তোমাকে খেয়ে নিব? নিয়াংশি তখন কলেই ছিল। সে কোনো কিছু শোনার আগেই কলটি কেটে যায়। তবে তার সন্দেহ হচ্ছিল যে তার ভাই হসপিটালে আছে। উষা তখন বাহিরে তার মুখ বের করে বলে যে আমি কোথাও লজ্জা পাচ্ছি না, আমি তোমাকে দেখে লজ্জা পেতে যাব কেন? এখানে তারা দুইজন যখন মজা করছিল তখন তাদের মধ্যে একটি রোমান্টিক সিন তৈরি হয়ে যায়। তখনই এখানে নার্স এন্ট্রি মারে। নার্স বলে আমি মানলাম তোমরা কাপল, তার মানে তোমরা এখনই এইসব শুরু করে দিবে? উষা তো এখন পর্যন্ত সুস্থই হয়নি, তাহলে এইসব করা ঠিক হবে? তখন উষা বলে উনি আমার আঙ্কেল, উনি আমার বয়ফ্রেন্ড না। এটা শোনার পর নার্স বলে কি, এত ইয়াং আঙ্কেল, কি বলছো এসব? তখন সিস্টার বলে তোমার হাতে কি হয়েছে, আমি ব্যান্ডেড করে দেই, আমি কি তোমাকে ভিচেটে অ্যাড করতে পারি? তখন জিয়ান বলে আচ্ছা। উষা বলে যে ওনার দুবার ডিভোর্স হয়েছে। এটা শুনে নার্স ভিচেট না নিয়েই চলে যায়। তখন জিয়ান এসে উষাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এই মিথ্যা কথা কেন বললে, তুমি কি আমাকে পছন্দ করো? উষা তখন ভয় পেয়ে যায়, সে কি বলবে কিছুই বুঝতে পারে না। উষা জিয়ানের কাছ থেকে সরে চলে যায়। তারপর সে মনে মনেই চিন্তা করে যে আসলেই আমি কি জেলাস ফিল করছিলাম, নাকি এখনও আমার মাথায় ওর চিন্তাই ঘুরছে। তারপর সে বাইরে আসলে জিয়ান তাকে বলে এইভাবে বসে থাকলে হবে না, তোমাকে ঠিকঠাকভাবে চলাফেরা করতে হবে। আর সবচেয়ে বড় কথা তোমার অনেক বড় অপারেশন হয়েছে, এটা তোমাকে মানতে হবে। তখন উষা জিয়ানের মুখ চেপে ধরে। তখনই এখানে লি চলে আসে। মিস্টার লি তাদেরকে দেখে কিছুটা সন্দেহ করে। তখন উষা নিজে থেকেই বলতে শুরু করে আরে সন্দেহ করার কোনো কারণ নেই, আসলে আঙ্কেলের দাঁতে কি যেন ঢুকে গিয়েছিল, ওইটাই বের করার চেষ্টা করছিলাম, তাছাড়া আর কিছুই না। উষা খুব ভালো করেই জানতো জিয়ানকে যদি সে কিছু বলতে দেয় তাহলে সে এতটাই বলবে যে কখনোই আর বন্ধ হবে না। তাই সে লিয়ের করা প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিজেই দিতে শুরু করে। লিয়ের এতে অনেক সন্দেহ হয়, তারপরও সে কিছু বলতে পারে না। লি বলে যে আচ্ছা আমি তোমার কাছে থেকে তোমার সেবা যত্ন করি। তখন উষা বলে আরে তোমার টাকার কোনো প্রয়োজন নেই, আঙ্কেল আছে না, আঙ্কেল আমাকে খুব ভালোভাবেই দেখাশোনা করে, আর উনি আমার অনেক খেয়ালও রাখে। তখন আরও লিয়ের সন্দেহ বেড়ে যায়। তারা তিনজন লিফটে ছিল। লিফটে যখন তারা যাচ্ছিল তখন উষার অনেকেই গ্যাস চাপ দেয়। সে গ্যাসে চাপ দেওয়ার কারণে বলে যে প্লিজ আমাকে কেউ টাচ করবে না। লি উষাকে টাচ করে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার? তখন জিয়ান তাকে বলে যে তুমি কেন ওকে টাচ করতে গেলে, ও বলেছে না যে টাচ না করতে। তখন জিয়ান টান দিয়ে উষাকে তার কাছে নিয়ে আসে। আর তখন যা না হওয়ার তাই হয়ে যায়। উষা সবার সামনে বায়ু দূষণ করে ফেলে। এতে উষা নিজেও অনেকটা লজ্জিত হয়। এই সিনটা দেখে মূলত আমি নিজেই অনেক লজ্জিত হয়ে যাচ্ছি।